নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র লালুকে নিয়ে। হ্যাঁ, লালুকে নিয়ে তিনি অনেক গল্প রচনা করেছেন। তার মধ্যে একটি গল্প যেটা হয়তো আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি, অর্থাৎ লালুর মরা পোড়ানো। আজকে আমরা সেই গল্পটাই কিন্তু আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বিশেষ দেরি না করে আজকে আমরা শোনাই আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর মরা পোড়ানো। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সেই পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সেই দুর্দিনেও আমাদের এখানে একজন ছিলেন যার কখনো কোনো আপত্তি ছিল না। গোপাল খুঁড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলেই খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জোনা কয়েক ছিলাম তাঁরই চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস। হ্যাঁ, তোদেরকে ডাকলে যেন সাড়া পায়। আর এই রাস্তারে শ্মশানে চ, এই শাস্ত্রবাক্যটা মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। আচ্ছা, বেশ বেশ বেশ, এই তো চাই। এর যে পুণ্যকর্ম সংসারে নেই রে। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে বুড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না রে। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউই নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ আমি সংসারে একটিও দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে যে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সে সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু
সিঁদুর পরিয়ে দিবি নে লালু? নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেবো। এই বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা ধরে চৌকাঠে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ তিনেক। সেইখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহু দূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা আবার লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি হবে। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সব হয়ে বললেন, আরে রক্ষণ ভালো ঠেকছে না রে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে কোথাও আশ্রয় নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল সেই, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শোঁ শোঁ শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকটতর হতে লাগলো। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি এই ভাবতে ভাবতে মুষলধারা বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কি যে কোথায় ছুট দিলে তার কোনো ঠিক ঠিকানাই নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, আরে ও বেটারা ওই রকমই, শীতে আর ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করেই বললেন, ওটা ওই রকমই। যদি এতই ভয় তো মরা শুয়ে বসতে এলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? আরে ও কত কি হয়, শ্মশান ভূমি কিনা। শ্মশানে একলা বলে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মণি আর কথা কইতে পারলে না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। এদিকে শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, ঠিক আছে, চল চল, আমরা বরং চুলোটা কেটেই ফেলি। তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল, বুঝলি? খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বলল, আচ্ছা, মরাটা ফুলে যেন দুগুণ হয়ে গেছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, উঠবে না, লেপ খাতা তো সব জলে ভিজে গেছে রে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে বললেন, তোর বাড়ি বুদ্ধি, হ্যাঁ, যা করছিস করতো। কাঠ ভাব প্রায় শেষ হয়ে এলো।
নুরুর দৃষ্টি ছিল বরাবর ওই খাটের প্রতি। হঠাৎ থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মরাটা যেন নড়ছে। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বললেন, আরে ছে তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি রে নড়ু। তুই আসিস কেন রে এসব করতে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কথাকার। আবার মিনিট 2 গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সব হয়ে বললে, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যিই মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, চোরার দল, তোরা আমাকে ভয় দেখাবি যে আজানের ওপর মরা পড়েছে তাকে? নুরু বললে, ওই ওই দেখুন খুড়ো, আবার নড়ছে। খুড়ো বললেন, নড়ছেই তো, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নুরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে! আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাড়ি গেছি গো, রাম 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 রাম, ভূতে খেলবেন না গো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। এদিকে গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। এবার খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করোগে, যাও। এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি বাবু। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমাই করলেন। বুঝলেন অত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়া আপত্তি করলেন, না না, হবে না হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবে না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে।